বছর পেরিয়ে আবারও চলে এসেছে সেই রক্তে ভেজা জুলাই। 2024 সালের এই সময়টা কিন্তু আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। এই সময়টা ছিল অনেক সাহস জোগানোর, অনেক কান্নার, অনেক বিপ্লবের, এবং যতদিন বিজয় না পেয়েছি ততদিন সেটাকে জুলাই মাসেই ধরেছি, এবং 36শে জুলাই আমাদের বিজয়ের দিনটা জুলাই মাসেই এসেছে বলে মনে করতে চাই। এবং সেই বিপ্লবের জুলাইয়ে যাদের কারণে আজকের এই বিজয়, আজকের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ, তাদেরকে নিয়ে কথা বললেই আসলে আমার মনে হয় যে আসল সার্থকতা আমরা অনুধাবন করতে পারি। আমাদের এই সময়টায় নানান রকম মানুষের সাথে আমাদের কথা হয়েছে, অনেক সেলিব্রিটির অনেক টেলিভিশনে আসেন, কিন্তু আজকের দিনে যেই দুজন আমাদের সাথে আছেন তারা এই যুদ্ধের তারকা, এই যুদ্ধের সেলিব্রিটি, এবং তাদের সাথে আজকে অবশ্যই কথা বলতে চাই, তাদের ব্যক্তিগত অনুভূতি জানতে চাই। এবং দুজনই এমন করে আমার সামনে এসেছেন যে আমি বেশ অনুষ্ঠানের আগে আবেগাপ্লুত, কারণ দুজনকে আমি বেশ এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় দেখছি। আজকের বিষয়টাও জানিয়ে দিতে চাই এবং সবাইকে স্বাগত জানিয়ে দিতে চাই SRS ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। 18 বাংলা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় রক্তাক্ত জুলাই, যাদের বিনিময়ে পেয়েছি বিজয়। আমার নাম অহনা তাসনিম খান। পরিচয় করে দিচ্ছি আজকের অতিথিদের সাথে। শুরুতে আমাদের সাথে আছে মোহাম্মদ মনির খান। তিনি একজন জুলাই যোদ্ধা এবং এটাই তার সবথেকে বড় পরিচয়। মনির, অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। তার পাশে আছেন মোহাম্মদ নাদিম। সেও বেশ একজন তরুণ ছেলে, জুলাই যোদ্ধা হিসেবেই তাকে পরিচয় দিতে চাই। অনেক অনেক স্বাগত জানাই। দুজনই হাসি মুখে কথা বলছেন, কিন্তু জুলাইয়ের এই সময়টা আসলে খুব হাসির ছিল না, বেশ কঠিন একটা সময় ছিল। আমি জানি যে দুজনই এখনো ভার্সিটিতেও ওঠেননি, এমনই বয়সী আপনারা। এদিকে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যুদ্ধের এই পর্যায়ে চলে এসেছে। আপনারা কি ভেবে যুদ্ধে গেলেন? মনিরের থেকে যদি শুরু করি, কি ভেবে আসলে এই যুদ্ধে অংশগ্রহণ করলেন? দেখেন, এই যুদ্ধটা হয়েছে, এই যে পুরো যুদ্ধটা, এটা 16 কোটি মানুষ প্রায় তার বিরুদ্ধে নেমে গেছে। হইতে পারে প্রথম দিকে আসলে ছাত্ররা কোটা আন্দোলন করছে, পরবর্তীতে আবু সাইদ ভাইরা যে সময় মারা হয়েছে, এই মারার পরে কিন্তু সব জনতা রাস্তায় নেমে গেছে। এমনকি ধরেন যে আওয়ামী লীগের কর্মী, তারাও রাস্তায় নামছে এরে তাড়ানোর জন্য। এই এক দফা দাবি যে সময় দিয়েছে, এক দফা দাবিটা, এই এক দফা দাবির পরে তো সব মানুষ রাস্তায় নামছে। আবু সাইদের মৃত্যুর পরেই কি আপনারাও সোচ্চার হলেন? সেটার পরেই নামলেন? সেটার পরেই আমরা নামছি। বাড়ি থেকে কেমন কথা ছিল, নাকি বাড়িতে জানানো হয়নি? না, বাড়িতে এটা জানানো হয় না, না জানিয়েই বেরিয়ে গেলেন? আমি আমার বড় ভাইরে আমার বড় ভাই ঢাকায় থাকে, আমি মানা করছি, ভাইয়া আপনি রাস্তায় যাবেন না, ওখানে কিন্তু অনেক গোলাগুলি চলে, কিন্তু ওখানে আমি নিজেই গেছি। নাদিমের কাছেও শুনি যে নাদিম খুব ছোট্ট একটা মানুষ, কিভাবে আপনি যুদ্ধে গেলেন? সাহসটা হলো কিভাবে? আসলে আমরা তো যাত্রাবাড়ির বাসিন্দা, যাত্রাবাড়ি যা হয়েছে তা তো বইলা বোঝানোর মতো না। আসলে যাত্রাবাড়ি ছিল একটা রণক্ষেত্র, ঠিক আছে, যাকে বলে ধ্বংসের খুব, ঠিক আছে। আমাদের যাত্রাবাড়ি অনেক জুলাই আগস্টে অনেক একটা খারাপ দিক দিয়ে গেছে। আমাদের 16 তারিখে যাত্রাবাড়িতে অনেক বিশ্রী একটা অবস্থা। 16 তারিখ থেকে আমি যাত্রাবাড়ি, কাজলা থেকে আবার যাত্রাবাড়ি, এদিকে আন্দোলন করছি। 17 তারিখে আরও অবস্থা খারাপ, 18 তারিখে তো আরও অবস্থা খারাপ, 19 তারিখে তো একদম রক্তাক্ত জুলাই, যাকে বলে রক্তাক্ত জুলাই আর কি। যাত্রাবাড়িতে আমার যেটুক ধারণা যে ইন্ডিয়ান র পুলিশ যে ছিল যাত্রাবাড়িতে, এটা আমি বিশ্বাস করি। আমি আসলে ওনারা গুলি করছে আর ওনারা মনে করেন বক্স নিয়ে নাচানাচি করছে। তো আমি যেটুক বুঝি, এবং মানে যখন আপনাদের প্রতি গুলি ছোড়া হচ্ছিল তখন তারা ওখানে মিউজিক চালিয়ে তারা নাচানাচি করছেন। একজনকে গুলি করার পরে পায়ে উনি তো আহত হয়ে গেছে, যার গায়ে গুলি লাগছে, আর ওনারা ওই জায়গায় গান বাজিয়ে ঠেসা নাচানাচি করতেছে। তা আমি বিশ্বাস করি ওনারা বাংলাদেশি পুলিশ না, বাংলাদেশি হইলে এরকম করতো না। মানে আমার নিজের দেশের মানুষ আসলে নিজের দেশের ছেলেদেরকে মেরে কিভাবে নাচানাচি করে, এটাই ভাবছিলেন। জি, মনির, কবে আহত হলেন? কবে আপনার গায়ে প্রচুর রাবার বুলেটও লেগেছে? হ্যাঁ, রাবার বুলেট লাগছে, বাট লাইভ বুলেটও লাগছে। লাইভ বুলেটও লেগেছে। আপনার পা ভীষণ রকম ভাবে আহত হয়েছে এবং আপনি একটা স্ট্রেচার নিয়ে হাঁটেন। তো আমি এখন জানতে চাই যে আসলে কি মেজর ইনজুরি হয়েছিল এবং কবে হয়েছিল এটা? আমার 19 জুলাই আমি আহত হই। 19 জুলাই মেরুল বড্ডা বেরাক ইউনিভার্সিটির সামনে আমি আহত হই। পরে ওই সময় যে সময় আহত হওয়ার পর এক ছাত্র ভাই আমারে ধরছে, পরে আর একটা ছেলে ছিল পাশে, সেও ধরছে। ধরার পর আমার যাওয়ানোর সময় আমার এমন একটা পরিস্থিতি, প্রথমে একটা ক্লিনিক এনেছে ওখানে বাড্ডা, দূর দিয়ে দেখি তারা বলছে এখানে কোনোভাবে তাকে সম্ভব না, এখানে রাখাই যাবে না।
পরে ফরজি হাসপাতালে যাওয়ানোর সময় ওই যেখানে ওই গুলি করছে ওই রুট দিয়ে আমি যাইতে লইছি। পরে এক পুলিশ আমার এই বুক পচে আর তার নলটা ঠেকাই দিয়েছে, যেখানে কেন আসছো, মানে খুব ফরাজি হাসপাতালের ভেতরে সেটা? ফরাজি হাসপাতালের ভিতরে না, ফরাজি হাসপাতালে যাওয়ার সময় আচ্ছা। একবারে বুক পচে ধরছে যে তুমি এখানে কেন আসছো। আর যে গালাগালিটা মানে তারা করছে হয়তো এখানে বলা যাবে না, তুমি এত বিশ্রী ভাষায় গালাগালি করছে। আমি বলছি স্যার আমি দেখতে যেয়ে গুলি খেয়েছি। পরে রিক্সাওয়ালা ভাই হে পাও ধরছে, ছাত্র ভাই সেও পাও ধরছে, আসলে আমার গাল লোম খারাই গেছে। পরবর্তীতে ওখান থেকে আমি কোনো মতো সতে গেছি, ওখান থেকে অনেক ক্যামেরাও আসলে, কিন্তু সব আসলে আওয়ামী লীগের ক্যামেরা, ওটা আমি ওই ছবি আমি এখনও পাইনি। ফরাজি হাসপাতালে যাওয়ার সময় আমার অনেক বাধা হয়েছে। আমার ফরাজি হাসপাতালে গেছি, ওখানে যাওয়ার পর আমার মাঝে ভাই আইছে, যে আমার মাঝি ভাই যে আমার কাছে দেখতে আইছে, ওর সামনে একটা লোক বিরাজ ফায়ার দিয়ে মারা গেছে আর কি আমারে দেখতে। ওরাও অনেক জানের মায়ালু আর কি আছে। আমার দুই ভাই না থাকলে হয়তো আমি বাইসে থাকতাম না, এখন এই মুহূর্তে আমি বাইসে থাকতাম না। পরে ফরাজি হাসপাতাল যাওয়ার পর ওখান থেকে আমার জাস্ট একটা বিন্ডিশ করছে, বিন্ডিশ করে নিয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল আছে, কিন্তু আমি কোনো অ্যাম্বুলেন্স বা কোনো একটা গাড়ি পাইতেছি না। পরে এক রিক্সাওয়ালা মামা আইছে, সে ভাড়া আনে না আমার কাছ থেকে। ঢাকা মেডিকেল যাওয়ার সময় কয়েকবার আটকাইছে, কিন্তু পাশে সেনাবাহিনী ছিল, তার কারণে আমি ঢাকা মেডিকেল যাইতে পারছি। ওখানে যাওয়ার পর পরবর্তীতে একটা সিটের 4 জন করে লোক, মানে কি পরিমাণে ওখান থেকে যাই দেখি সব লাশ, একদিকে আহত লোক যাইতেছে আর একদিকে সব লাশগুলো বাইরেতেছে আর কি। কিন্তু ওখান থেকে তারা অনেক ডাক্তার ট্রিটমেন্ট দেয় না, এই ট্রিটমেন্ট না দেওয়ার কারণে অনেক লোক মারা গেছে, এটা আমার চোখের সামনে দেওয়া। কিন্তু এবং তাহলে হাসপাতালে যে আসলে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না আহতদেরকে, এটাও সত্যি? এটা আমি প্রমাণ আর কি, এটা আমি প্রমাণ। ও ঢাকা মেডিকেল গেছে, আমিও ঢাকা মেডিকেল গেছি, আমিও দেখছি বিষয়টা, ও দেখছে। কিন্তু ঢাকা মেডিকেল ভিতরে ঢুইকা পুলিশ যেভাবে মানুষগুলোরে নিয়ে গেছে, গুলি খাওয়া অবস্থা, ওই মানুষ নিয়ে চলে গেছে। হয়তো বা নিয়ে চলে তারা কি করছে নিয়ে যায় এইটা আমি জানি না, কিন্তু নিয়ে গেছে আমার সামনে বিয়ে, এইটা আমি দেখছি। পরে ওখানেও রাখে নাই, ওখান থেকে তারপর আমার ঢাকা পঙ্গু হাসপাতালে আনছে। আমি এখনো বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি 11 মাস ধরে। 11 মাস হয়ে গেছে, কিন্তু আমার এখন উন্নত মানের কোনো ট্রিটমেন্ট হয় না। এখনো ট্রিটমেন্ট হচ্ছে না? এখনো ট্রিটমেন্ট হচ্ছে না বলতে, মানে ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু উন্নত মানের ট্রিটমেন্ট আমি পাইতেছি না। যদি উন্নত মানের ট্রিটমেন্ট আমি পাইতাম, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়ে হাঁটতে পারতাম আর কি, আগের রূপে ফিরে যাইতে পারতাম আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে ওখানে যে থাকার ব্যবস্থাটুকুই আছে আসলে, আর তেমন কোনো যে এরকম চিকিৎসা আশা করা হচ্ছে সেই ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে না। আমি নাদিমের কাছেও এসে জানতে চাই, নাদিম কবে আহত হলো? নাদিমের আহত হওয়ার বিষয়টা বেশ গুরুতরও দেখতে পাচ্ছি, অনেকগুলো স্টিল এবং মানে কোনোভাবে একটা সেটেলমেন্ট করে রাখা হয়েছে। আমি আসলে ট্রিটমেন্টটা সম্পর্কে জানতে চাই যে কি কি জখম হয়েছিল এবং কার কারণে এরকম একটা স্টিল এর সাহায্য নিয়ে রড ঢুকিয়ে এভাবে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমারও 19 জুলাই বিকাল 4টা 30 মিনিট বা 40 মিনিট এরকম টাইমে পায়ে গুলি লাগে যাত্রাবাড়ি রায়েরবাগে। আচ্ছা, কদমতলী থানা ভিতরে আমি যে রাস্তা, মেন রাস্তায়, ওই জায়গা থেকে স্নাইপার দিয়া আমারে গুলি করা হয়। ওই জায়গায় অনেক ছাত্রলীগের পোলাহাইন ছিল, যুব দলের পোলাহাইন ছিল, যুবলীগের পোলাহাইন ছিল, পুলিশ ছিল, মানে অনেকই ছিল ওই জায়গায়। আসলে অ্যাকচুয়ালি কে গুলিটা করছে আমি আসলে শিওর না, কিন্তু যে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে রাস্তায় হুইয়া, এটা আমি আগে যে 3 জনকে আমি হাসপাতালে নিয়ে গেছি ওই টাইমে আমি দেখছি যে রাস্তায় হুয়া পুলিশ এবং ছাত্রলীগের পোলাহাইন রাস্তায় হুয়া স্নাইপার দিয়ে গুলি করতেছে। তো ওই কারণে আমি আসলে জানতে পারছি যে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে। তো 19 জুলাই গুলি লাগে। গুলি লাগার পরে সালমান হাসপাতালে আমার একটা বন্ধু ছিল আমার সাথে, আমার একটা ছোট ভাই ছিল আমার সাথে, ওরা আমাকে দুইরা সালমান হাসপাতালে নিয়ে যায়। ওই জায়গায় নেওয়ার পরে ওনারা একটা প্রাথমিক একটা ড্রেসিং করে। প্রাথমিক একটা ড্রেসিং করার পরে আমার বাসা থেকে আমার ভাইয়া আসে, আমার মামা আসে, তারপর ওনারা আসে এবং আমার একটা বন্ধুর বাবা আসে এবং আমাদের বাসার পাশেই বাসা একজন আমাদের পাড়া প্রতিবেশী উনি আসে। আমাদের 4জন আমাদেরকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়। তো দুনিয়া দিয়া ভিতর দিক দিয়ে যাইতাছি, দুলাই খাল যাওয়ার মানে দুনিয়া দিয়ে ভিতর শেষ, দুলাই খাল মেন রাস্তায় উঠবো, ওই অবস্থায় পুলিশ এবং ছাত্রলীগের পোলাহাইন ওই জায়গায় রাস্তা আটকানোর পরে ওনারা বলতেছে যে ঠিক আছে ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে দিব না। আসলে কিসের জন্য দিবেন না, যে ওদের পায়ে গুলি লাগছে, তোরা জামাত বিএনপির লোক, ঠিক আছে। তারপরে অনেক রিকোয়েস্ট করছি যে আসলে ভাই আমরা জামাত বিএনপি না, মিথ্যা কথা বলছি, অনেক কিছু বলছি, ঠিক আছে। তারপরে একটা সময় ওনারা মনে করেন বলতেছে আচ্ছা হ্যাঁ তোদেরকে যাইতে দিব, তোদের সাথে কি আছে আমরা চেক করব। আমার ওই যে বন্ধুর বাবা আছে ওনাকে চেক করে, আমাদের পাড়া প্রতিবেশী ওনাকে চেক করে, আমাকে চেক করে আমার ফোন পায়, আমার ভাইয়ার ফোন নেয়, আমার ওই যে বন্ধুর বাবার ফোন নেয়,
আমার সাথে যে আরেকজন ছিল আমাদের পাড়া প্রতিবেশী, ওনার ফোনও নেই। অ্যাকচুয়ালি সব করে 4টা ফোন নিয়ে, ওনারা 4টা ফোন নিয়ে আমার ফোনে চেক করে ফার্স্টে পাইছে, ঠিক আছে, আমি যে আন্দোলনে, ঠিক আছে, 19 তারিখে থেকে আন্দোলন করতেছি, ওই ভিডিওগুলো পাইছে। পাওয়ার পরে ওনারা বলতেছে, ঠিক আছে, তুই তো আসলেই জামাত বিএনপির লোক, তুই তো শুরু থেকে আন্দোলনে, ঠিক আছে, যাইতে দিব না, মোবাইল নিছে তাও যাইতে দিব না, এরকম একটা বিশ্রী অবস্থা। তারপরে যেভাবেই হোক অনেক ধরনের মিথ্যা কথা বলছি যে ভাই আমাদের বাসা, ঠিক আছে, শান্তনুর খান শান্ত ভাইয়ের বাসার পাশেই, ঠিক আছে, আপনি আসলে একটু যোগাযোগ করে দেখেন, আমরা আসলে জামাত বিএনপির লোক না, ঠিক আছে, আমরা দোকানের মাল আনতে যেয়ে পায়ে গুলি লাগে, ঠিক আছে, আমরা আসলে আন্দোলনে যাইনি। তো অনেক ধরনের মিথ্যা কথা বললা। তারপরে একটা সময় ওনারা ফোনগুলো আমাদের কাছ থেকে নিয়ে, ফোনগুলো আমাদের সামনেই মানে যে ড্রেনটায়, দুলাইখাল ড্রেনটায় হালায় দেয়। হালায় দেওয়ার পরে আমরা ওই রিক্সা নিয়ে ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওই মনির একটু আগে বলছে, একটা বেডে 4জন 5জন মানে কোনো রকম আর কি বসায় রাখছে। কিন্তু আমি তো মনে করেন ওই যে 4জন 5জনের ভিতরে বসতে পারবো না, আমার তো পা সোজা করে বসতে হইব। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমি ফ্লোরেই বসছি। তখনও তো এই না না জিনিসটা না, এগুলো হয় নাই। তারপরে ওই জায়গায় বসি, ফ্লোরে শুয়া পড়ি। আমি পারতাছি না ওই জায়গায় বসে থাকতে, আমার প্রচণ্ড ব্যথা করতেছে। আমি ফ্লোরে শুয়া পড়ার পরে ঢাকা মেডিকেলে এত পরিমাণ রোগীর চাপ, সব গুলি খাওয়া পেশেন্ট, এত পরিমাণ চাপ। শুক্রবার ডাক্তার নাই, যারা ছিল নার্স আর কয়েকজন ওয়ার্ড বয়, ওরা পারতাছে না, মানে এত প্রেসার যে এত পরিমাণ রোগী পারছে না, পারতাছে না। তারপরে এক সময় আমার শরীরে প্রচণ্ড রক্ত বের হয়েছে, তো রক্ত নাই। আমার ভাইয়াকে বলছে যে ওরে আগে না 2 ব্যাগ রক্ত দাও শরীরে, ঠিক আছে, তো রক্ত দিব। প্রচুর কি ব্লাড চলে গেছে শরীর থেকে। ঢাকা মেডিকেলের ব্লাড ব্যাংকে যায়, তো ওই জায়গায় যাওয়ার পরে আমার বি পজিটিভ রক্ত, তো ওনারা বি পজিটিভ রক্ত 1 ব্যাগ রক্তের দাম চায় 5000 টাকা। আচ্ছা, 2 ব্যাগ তার মানে 10,000 টাকা। তো আমার ভাইয়া চিন্তা করলো কি, ওর তো ট্রিটমেন্ট এই জায়গায় হইব না, ওরা তো পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে হইব, তাহলে আপাতত 1 ব্যাগ রক্ত নেই, তারপরে না হয় পঙ্গুতে যায় আবার রক্ত নিব না। তো 1 ব্যাগ রক্ত নেই 5000 টাকা দিয়া। তো রক্তটা ডাক্তারে নাসে শরীরে দিয়া তারপরে বলতেছে যে তোমাদের এই জায়গায় ট্রিটমেন্ট হইব না, তোমরা ঠিক আছে পঙ্গু হাসপাতালে চলে যাও। তো ঠিক আছে, ওই জায়গা থেকে আর রিক্সা দিয়ে আসা সম্ভব না, রিক্সাও নাই ওই জায়গায়। ওই জায়গায় 2টা অ্যাম্বুলেন্স আছে, 2টা অ্যাম্বুলেন্সের একটা অ্যাম্বুলেন্স চাইতেছে 10,000 টাকা, একটা অ্যাম্বুলেন্স চাইতেছে 8,000 টাকা ফিক্সড। ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতাল এরকম একটা দিনেও এই ধরনের চার্জিং হচ্ছে। হ্যাঁ, একজন চাইতেছে 10,000, একজন চাইতেছে 8,000 টাকা ফিক্সড, এর নিচে 1 টাকা কম হইব না। যেভাবেই হোক 500 টাকা কমায়া, যে যিনি আর 8,000 টাকা চাইছে ওনার 500 টাকা কমায়া 7,500 টাকা দিয়া ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে আসি। ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতালে আসতে সর্বোচ্চ সময় লাগছে 7 মিনিট। রাস্তায় একটা মানুষ নাই, মানুষ তো নাই বলতেই চলে, খালি কয়টা পুলিশ আছে, তাও আবার রাস্তার সাইডে ওনারা বৈশা গল্প করতেছে। আচ্ছা, ওনারা কোনো ঠিক আছে অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি আটকায়, ঠিক আছে, কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না, ওনারা ওই জায়গায় বৈশাখ গল্প করতেছে। তো আমরা আসছি, আসার পরে পঙ্গু হাসপাতালে অনেক ছাত্র ভাই ছিল, আমারে ঠিক আছে ওনারাই টলি আনছে আইনা, ওনারাই ঠিক আছে নিয়ে আউটডোরে জরুরি বিভাগে ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে তারপরে মনে করেন অনেক ওই জায়গায় অনেক রিকোয়েস্ট করছে ওনারে। আমার ভাই অবশেষে ওনার পায়ে পর্যন্ত যে ম্যাম ওর চিকিৎসা করেন, ঠিক আছে, আমি দরকার হলে আমি গিয়ে বাসায় গিয়া, আমার বাসা হইতেছে রায়েরবাগ, তার মানে পঙ্গু হাসপাতাল থেকে রায়েরবাগ যাইতে হইলে এই আন্দোলনের ভিতর দিয়ে যাইতে হইব, আর যাওয়া তো একেবারে অসম্ভব। হ্যাঁ, অনেক অনেক রিস্ক, একদম অসম্ভব। কারণ আমি তো 19 জুলাই গুলি খাইছি বিকালের দিকে, বিকালে তো এত হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই, যত সন্ধ্যা হয়ে গেছে ওই সময় থেকে হেলিকপ্টার দিয়ে আন্দোলনকারীদের উপরে গুলি করা হইতেছে। ঠিক আছে, ওই টাইমে তো আর ঠিক আছে বাসায় যাওয়া সম্ভব না। তারপরে যেভাবেই হোক ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ইমার্জেন্সি ওটিতে আমি যে সময় ভর্তি হয়েছি, ওই টাইমে আমার আগে ইমার্জেন্সি ওটিতে 3 থেকে 4 জন পেশেন্ট আমার আগে সিরিয়াল। তো আমি 5 নাম্বার সিরিয়াল। আমি 7টার দিকে আসছি এই জায়গায়, ওটির সামনে 7টার দিকে আইসা সিরিয়াল ধরছি। কিন্তু ওনারা আমার পরে যারা আসতেছে তাদেরকে আগে ওটি করতে আছে টাকা খায়া।
ঠিক আছে, কিন্তু আমি যে ব্যথায় তো ঠিক আছে চিল্লাই যাচ্ছি, অবশেষে আমার পুরা শরীর ঠিক আছে সাদা হয়ে যেতেছে, রক্ত নাই। এক ব্যাগ রক্ত দিয়ে আসছি ঢাকা মেডিকেলতে, এখনো রক্ত বের হইতেছে পায়ের থেকে। তারপরে অবশেষে রাত্র 2:30টার দিকে একজন ডাক্তারে ওটি রুমেতে বাইরে যাইতেছে। তো ওই মুহূর্তে ওনার আমি ধরছি হাতে, ভাই আমি আর পারতাছি না ভাই, আমার প্রচণ্ড ব্যথা করতেছে। তো ওনার মনটা একটু নরম হয়েছে, কাঁদতাছি। তো ওই অবস্থায় উনি আমারে এক আনসার দিয়া ভিতরে ঢুকাইছে। ভিতরে ঢুকানোর পরে তো যে ডাক্তার ঢুকাইছে ওই ডাক্তারে আমারে এই যে ওটি যে জায়গায় করবো ওই জায়গায় শুয়াইছে। তো উনি তো আর একলা ওটি করতে পারবো না, আরও ঠিক আছে সাথে সহকারীরা আছে। তো ওনাদের খিদা লাগিয়ে গেছে। আমার আগে ওনারা 90 জনকে ঠিক আছে অপারেশন করছে, গুলি খাওয়া পেশেন্ট। ঠিক আছে, তার মানে ওনারা অনেক অপারেশন করছে, অনেক ক্লান্ত হয়ে গেছে ওনারা। ঠিক আছে, তারপরে যেভাবেই হোক ঠিক আছে আমাকে ওটির ভিতরে প্রায় 1.5 ঘন্টার মতো শুয়ে রাখছে। ঠিক আছে, আমি তো আর জানি না কিসের জন্য শুয়ে রাখছে। তারপরে 4-5 দিন পরে আমার ভাইয়ের কাছ থেকে শুনতে পাই যে ওনারা বনসইয়ের জন্য ঠিক আছে আমাকে ওই জায়গায় শুয়ে রাখছে, আমার পা কাইটা হালা দিব। আমার কিন্তু পা আঙুল নড়ে, ওই টাইমে আঙুল নড়ে, যে ঠিক আছে আমার তো কোনো রগের কোনো সমস্যা হয় নাই, আমার খালি জাস্ট হাড়ের সমস্যা হয়েছে। তো ওনারা নাকি আমার ভাইয়াকে প্রায় 10 থেকে 15 বার ভাইয়ের কাছে গেছে, যে বনসই দিতে বলছে যে আমার পা কাইটা হালা দিব। ঠিক আছে, তারপরে তো মনে করে আমার ভাই বলছে যে ঠিক আছে ওর পায়ে যদি ইনফেকশন হয় তাহলে পরে পাও কাটতে হালাম, কিন্তু এখন আমি আমার ভাইয়ের পাও কাটতে দিব না। ঠিক আছে, আপনারা ওরে যেভাবেই হোক ঠিক আছে ওটি করে। তারপরে অপারেশন করে, একটা বুল অপারেশন করে। বেশ অনেক দিন পরে অপারেশনটা হচ্ছে। না বেশ কয়েকদিন, 19 তারিখের পরে কবে অপারেশন হচ্ছে? 7টার দিকে আসছি, আমার ওটি হয় প্রায় 4টার দিকে। আচ্ছা, সেই দিনেই, উক্ত দিনেই মানে 20 তারিখে আর কি, রাত 20 তারিখের কথা। 19 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু 20 তারিখে রাত 4টার দিকে। হ্যাঁ, ওই টাইমে আমার ওটি করে। তো আমার ওই টাইমে হয় নাই ভালো করে, আমার ভিতরে একটা বুলেট রয়ে গেছিল, ছোট ছিটা গুলির মতো কি জানি একটা রয়ে গেছিল। তো ওইটার কারণে আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছে হাড়ের ভিতরে। তো তারপরে 16 ঘন্টা পরে আবার ওটি ঢুকায়, 2বার অপারেশন করা। হ্যাঁ, একদিনেই 16 ঘন্টা পরে আবার ঢুকানোর পরে ওনারা আমারে অবশ্য মানে ইনজেকশন না দিয়াই, মানে মনে হইতেছে আমি একটা কোন রকম অ্যানেস্থেসিয়া ছাড়া সার্জারি হচ্ছে। হ্যাঁ, আমি মনে হইতেছে আমি একটা কোনো একটা পশু আর কি, যে ঠিক আছে আমার তো জবান নাই, আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, যেভাবে খুশি ওনারা ওভাবেই কাটবে, ওভাবেই ঠিক আছে অপারেশন করবে। ওনারা আমার পা দিয়া 3 জনে টানতাছে আর একজনে কি জানি করতেছে, আমি দেখতে পারতাছি তো কি জানি করতেছে। তো আসলে আমার অনেক কষ্ট হয়। তারপর আমি ঠিক আছে ডাক্তারে বলি, ভাই আমি পুরো সার্জারিটা তুমি ফিল করতে পেরেছো, তাই তো? মানে পুরোটা তুমি টের পেয়েছো? প্রথমে আমি বুঝতে পারছি, পরে আমি ঠিক আছে ডাক্তারকে বলি যে ভাই আমি আর পারতাছি না ভাই, আমাকে ঠিক আছে অবশ্যই ইনজেকশন দিয়া তারপরে আমার ঠিক আছে অপারেশনটা করেন। ঠিক আছে, ওনারা আমার বকতাছে যে ঠিক আছে তোর 12 ঘন্টা তো 16 ঘন্টা আগে একটা অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, এখন যদি তোরে দেই তুই মরে যাবি। আসলে আমার ভালোর জন্য ওনারা বলছে না খারাপের জন্য বলছে, আমি আসলে জানি না। না, অনেক অ্যানেস্থেসিয়া তো বেশি দেওয়া যায় না। হ্যাঁ, হইতে পারে। তারপরে যাই হোক হওয়ার পরে তো 20 তারিখে থেকে কারফু দেওয়া যায়। 21 তারিখে কারফু, 22 তারিখে কারফু, 23 তারিখে কারফু, অনেক কষ্টে দিন কাটে। হসপিটালেই ছিল এই পুরোটা সময় জুড়ে। হ্যাঁ, আমাদের কাছে টাকা আছে, কিন্তু আমরা যে কিছু কিনা খামো আমাদের বাইরে যেতে নাই তো, বের হতে দেয়নি তো। না খেয়ে থাকতে হচ্ছিল কি? না খেয়ে বলতে হাসপাতালের খাবার দিত, একজনের খাবার। আচ্ছা, তো আমার সাথে তো 2-3 জন, আমার সাথে 3 জন, আমার নিয়ে 4 জন। তো হাসপাতালে একজনের খাবার দেয়। আচ্ছা, ওই একজনের খাবার দিয়ে তো একটা বেডে একজনের খাবার আসছে, একজনের খাবার দিয়ে তো আর 4 জন খায় বাঁচতে পারে না। আচ্ছা, তো ওই টুকটাক বিস্কুট, আমাদের কাছে কিছু বিস্কুট ছিল, ওই বিস্কুট খায়া 4টা দিন কাটে। আচ্ছা, 4 দিন কাটার পরে ওই শেখ হাসিনা আসবো হাসপাতালে। তো শেখ হাসিনা আসার পরে আপনাদেরকে দেখতেই আসবে এরকম? আচ্ছা, আমাদের এক একজনের রাখছে এক জায়গায়, আলাদা আলাদা জায়গায়। গুলি খাওয়া পেশেন্ট বলতে পারবো না, একসাথে 5 জন ছিল। ঠিক আছে, 19 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত কেউ বলতে পারবো না আসলে যে একসাথে ছিল। এবার যদি একটু বিজয়ের দিনে আসি, অর্থাৎ 36শে জুলাই বলি, যেটাকে 5 আগস্ট আসলে, তো 5 আগস্টের দিন তো আপনারা হাসপাতালেই ছিলেন। তো বিজয়ের খবর কানে এসেছিল সেই সময়? জি, আমাদের বিজয়ের খবর কানে এসেছিল। যে সময় বিজয়ের খবরটা কানে আমার একটা নিঃশ্বাস ছাড়ি, বড় জোর নিঃশ্বাস ছাড়িয়ে ডাক দিই আল্লাহরে, যে আল্লাহ তুমি একমাত্র রক্ষা করার মালিক। ওই সময় আমি বুঝছি, আমি আজ সময় হাসপাতালে ছিলাম, আমার যে সময় হাতের ফিঙ্গার নেয়, চোখের ফিঙ্গার নেয়, আমার ভাইয়ের নাম্বার নেয়,
এনআইডি কার্ড নেই, বলছে তোমাকে চিকিৎসা হইবে না। আমি বুঝছি যে ওই সময় তারা যে আমাদের মাইরে ফেলাইবে এটা সবাই বোঝে, কারণ কিতে আমাদের এক এক জায়গায় রাখছে। আমাদের ধরেন আমি ওরা আমার এক জায়গায় রাখে না, ওরা রাখছে 7 তলায়, আমার রাখছে 3 তলায়। দুজন কি ছিলেন আগে একসাথে ছিলেন, মানে যুদ্ধের সময় কি একসাথে ছিলেন? না, যুদ্ধের সময় একসাথে না, যে সময় আমরা আইছি 20 জুলাই ওই সমস্ত পরিচয় সবাই গুলি খেয়েছি, মানে ওই সমস্ত পরিচয় এক এক জায়গায় রাখছে। পরে যেদিন শেখ হাসিনা আইবি আমাদের দেখতে, ওই দিন সবাই এক জায়গায় আনছে আর কি। ওই দিন আনছে, ওই দিন আর কি সব মুখ চিনে গেছে আর কি, বলে গেছে তোমার কিরম কি প্রশ্ন, কত রকমের অভিনয় যে সব জানে আর কি। মানে কি তোমার যে মোশাররফ করিম আছে না, মানে ওর সঙ্গেও বেশি অভিনয় জানে সে, মানে এত পরিমাণ ডায়লগ আমাদের সাথে দিয়ে গেছে যে তুমি কি করো, কিভাবে হয়েছে, আমরা তোমাকে বিষয়টা দেখতে আসি, তোমাকে ট্রিটমেন্ট ফিরিয়ে দেবো। মানে একবার আইয়া আমাদের সাথে সরকার পক্ষের লোক ছিলেন। হ্যাঁ, পুরো সরকার পক্ষের লোক। ওটা চিকিৎসার কথা জিজ্ঞেস করি নাদিম, চিকিৎসার বিষয়টা এখন অগ্রগতি কেমন? এবং এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, সাথে হলো এনসিপিতে এখন যারা আছে তারা, যেমন ওরাও তো ছাত্র হিসেবেই তারা আন্দোলনে নেমেছিলেন এবং আপনাদের ট্রিটমেন্ট দেখার দায়িত্ব তারা নিয়েছিলেন যে দেখে আসবেন। তো সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে কি ধরনের এখন পরিস্থিতি দেখছেন, চিকিৎসার বিষয়টা কিভাবে আগাচ্ছে নাদিম? দেখেন, চিকিৎসার কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। আমরা 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চিকিৎসার বহুত একটা, আমাদের যে একটা ব্যথার ট্যাবলেট দিব তা দেয় নাই। আমাদের পায়ে, সবার পায়ে ঠেসে ইনফেকশন হয়ে গেছে, মাংস পচা গেছে। তো আসলে আমাদের তো ঠেসে, আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দরকার ওই অ্যান্টিবায়োটিকগুলো আমাদেরকে দেওয়া হয় নাই। শেখ হাসিনা আমাদের ডিরেক্টরকে বলে গেছিল নো ট্রিটমেন্ট নো রিলিজ, ঠেসে। তো তারপরে 5 আগস্টের পরে ওনারা যে সময় আমাদের দায়িত্ব নেয়, ওনাদের প্রথম দরকার ছিল আমাদের সুচিকিৎসা, যে আসলে আমাদের ঠেসে কার কোন জায়গায় ট্রিটমেন্ট দিলে ঠেসে মানে অতি শীঘ্রই ভালো হইব। ওনারা এগুলো না কইরা আমাদেরকে মনে করেন করছে কি রিলিজ দেওয়ার ব্যবস্থা করছে, আমাদের রিলিজ দেওয়ার ব্যবস্থা করছে। আমি 19 জুলাই থেকে 5 আগস্টের পরের কথা বলছেন? হ্যাঁ, 5 আগস্টের পর থেকে 5 আগস্টের পরে আমি হাসপাতালে ছিলাম মাত্র 5 দিন। আচ্ছা, আমার গা শুকা নাই, আমার সামনের গাও শুকা নাই, আমার পিছনের গাও শুকা নাই। আমার এই এলিজারফ লাগানো দেওয়া হয়েছে 15 আগস্ট। যে এলিজারফ লাগানোর কথা, গা শুকাইলে এবং কি পায়ের গা শুকাইবো, সামনের গা পিছনের গা শুকাইবো, তারপরে এলিজারফ লাগাইবো, ডাক্তাররা যে আর কি বলে। তো আমাদের গা শুকায় নাই, কিচ্ছু হয় নাই, আমাদেরকে এলিজারফ লাগায়া হাসপাতালে 2 দিন রাইখা ঠিক আছে আমাদের রিলিজ দেওয়া হয়েছে। তা আসলে কি আমরা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, অবশেষে বৈষম্যের শিকারী, অবশেষে ঠিক আছে আমরা বিপ্লবী হিসাবে ঘোষণা হয়েছি, তো আমাদের ট্রিটমেন্ট না করে আমাদের বাসায় পাঠিয়ে দিছে। এখনো সেই ট্রিটমেন্টের তেমন কোনো ব্যবস্থা তো হয়নি, এখন যা করছেন আপনারা নিজেরাই করতে হচ্ছে। আমি প্রপারলি ট্রিটমেন্ট পাইছি এই লাস্ট এই ডিসেম্বর মাসে। আচ্ছা, এর আগে আমি বলতে পারবো না আমি ট্রিটমেন্ট পাইছি। এই ডিসেম্বরে কারা দায়িত্ব নিয়ে? এই ডিসেম্বর মাসে কারা দায়িত্ব নিছে, এই ডিসেম্বর মাসে আমি নিজেই ঠিক আছে, ডিরেক্টর চেঞ্জ হয় মন্ত্রণালয়ে, ঠিক আছে, যে আমাদের পঙ্গু হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা যায়, যাওয়ার পরে এই যে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকানো হয়, দেখছিলেন অবশ্যই। ওই সময়ের পরে আমরা সচিবালয়ে যাই, সচিবালয়ে যাওয়ার পরে ওই জায়গা থেকে আসার পরে, তাও ওই জায়গা থেকে আসার প্রায় 10 থেকে 12 দিন পরে ঠিক আছে মিথ্যা কথা বললা ডাক্তারদেরকে বলছি যে আপনার নামে মামলা করুন। আমার ওই টাইমে প্রায় 1/2 ইঞ্চির মতো চামড়ার উপর দিয়ে হাড় বের হয়েছিল। মনিরে দেখছে, মনিরে জানে আমার 1/2 ইঞ্চির বেশি হাড় বের হয়েছিল চামড়ার উপর দিয়া। ওই টাইমে ওনারা ঠিক আছে আমার অপারেশন করতে ওনারা রাজি না, অপারেশন করলে নাকি আমার ইনফেকশন হইব। যে আসলে ইনফেকশন তো আমার এইভাবে থাকলে হইব, অপারেশন করলে কি এর ইনফেকশন হইব। তারপরে মনে করেন ডাক্তারকে বললি যে আমি আপনার নামে মামলা করব, ঠিক আছে। আমার সেনাপ্রধানের মিথ্যা কথা বলছি, সেনাপ্রধানের সাথে কথা হয়েছে যে আপনারা যদি আমাদের ট্রিটমেন্ট না করেন আপনাদের নামে মামলা করব। তারপরে উনি এবং আমাদের যে ছাত্র প্রতিনিধি ছিল ওনাকেও গিয়ে বলি যে ঠিক আছে আমি ডাক্তার, আমার যে ডাক্তার আমি ওনার নামেও করব এবং কি আপনার নামেও করব, ঠিক আছে। যে কারণ 19 জুলাই যারা আমাদের ট্রিটমেন্ট করছে, আমরা গুলি খাই আইসি পরে যারা ট্রিটমেন্ট করছে, 5 আগস্টের পরে ওনারাই ট্রিটমেন্ট করে, তা আসলে আমরা ট্রিটমেন্টটা কার কাছ থেকে পাবো? ওনারা তো স্বৈরাচার ছিল, ওনারা তো শেখ হাসিনার দোসর ছিল, তাই ওনারা আমাদের 19 জুলাই ট্রিটমেন্ট দেয় নাই, তো 5 আগস্টের পরে কি ওনারা আমাদের ট্রিটমেন্ট দিব? আচ্ছা,
তো সেই ক্ষেত্রে চিকিৎসার তেমন কোনো অগ্রগতি এখনো আপনারা যেহেতু পাননি, তো সেহেতু আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে জানতে চাই মনের আপনার কাছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, সামনে নির্বাচিত সরকার আসবে, আপনাদের চাওয়া কি, এবং আপনারা কি একটা নির্বাচিত সরকার চান নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেই সহায়তা চান? আমি মনে করি এইটাকে আমরা যেহেতু ট্রিটমেন্ট পাইতেই আছি না এখন, আমার ওই সময় একটা অপারেশন হয়েছে স্বৈরাচার হাসিনা থাকতে, কিন্তু এখন পর্যন্ত আমার একটা সুন্দর অপারেশন করতে পারলে না এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়। এই সরকার থাকা মানে আগে আমাদেরকে দেখতে হবে, আমরা যদি ট্রিটমেন্ট এই সরকার থাকাকালীন না পাই তাহলে আমরা এই সরকার দিকে কী করবো? এখন একটা নির্বাচন সরকারও একটা নির্বাচন সরকার ঘোষণা দেবে যে এদেরকে সব কিছু দেও, এদেরকে সুন্দর মতন ট্রিটমেন্ট দেও। আমাদের আগে লাগবে ট্রিটমেন্ট, জি আমাদের আগে প্রয়োজন হলো ট্রিটমেন্ট। আমরা খাই না খাই বা পরে কিছু পাই না পাই ওটা আমাদের দেখার বিষয়। আমি যদি বাইচে থেকে আমি জীবনে কিছু সব কিছু করতে পারবো, এখন আমার আগে চাই ট্রিটমেন্ট। এখন আমি বর্তমানে চাইতেছি যে একটা নির্বাচন সরকারই আসুক, কারণ এই সরকারে যেহেতু কিছু পাইতেছি না, নির্বাচন সরকার আইলে হয়তো বা আমি ভালো ট্রিটমেন্ট পাবো, আমার একটা বাইরে নেওয়ার জন্য তারা একটা কিছু করবে, কিন্তু এই সরকারতে পাইতেছি খুব কম, কিন্তু উন্নত মানের তো পাইতেছি না। এখন যদি আমার তো মনে চায় যে আমি একটু হাঁটি, আমি একটু দৌড়ই, আমি একটু আগের মতন সব কিছু করি, এটা আমার মনে চায় না। এখন ধরেন যদি একটা নির্বাচিত সরকার আইয়া যদি এইসব কিছু করে তাহলে এটা বেটার হবে আমার মনে। নাদিমের কাছে শুনি একই প্রশ্ন। আমার মনে হয় ডাক্তার ইউনূস স্যার অনেক ভালো মানুষ, ঠিক আছে। তো এই কারণেই বলি নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত সরকার আইসা ঠিক আছে আসলে ঘোষণা করুক যে আমরা আসলে কি, আমরা কি আসলে আমরা রাজাকার নাকি আসলে দেশদ্রোহী বলছে আর কি, আমরা দেশদ্রোহী, হ্যাঁ আমরা দেশদ্রোহী নাকি দেশের বীর সন্তান, আসলে নির্বাচিত সরকার আইসাই ঘোষণা করুক। এবং সব থেকে মূল বিষয় হলো জুলাই যুদ্ধের কারণে আসলে এখন যদি নির্বাচিত সরকার আসতেও পারে, রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সেটা জুলাই যুদ্ধে এবং জুলাই যোদ্ধাদের কারণেই আসলে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা। তো সেক্ষেত্রে সবার একেবারে মূল যে জায়গাটা, মূল দেখার বিষয় যেটা, সেটা আসলে আপনাদের প্রতি থাকাই উচিত, এমনটাই হয়তো আপনারাও প্রত্যাশা করছেন এবং আমরাও চাই যে খুব দ্রুততার সাথে আপনারা সুস্থ হয়ে যান। দুজনে আমাদেরকে সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আসলে এই জায়গায় না আমাদের মনের কথাগুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের এখানকে আমন্ত্রিত করার জন্য। অনেক ধন্যবাদ। আজকের দিনে আমরা রক্তাক্ত জুলাইয়ে অংশগ্রহণ করা দুজন বীর জুলাই যোদ্ধার কথাই শুনলাম এবং তাদের চিকিৎসা এখনও কিন্তু কোনো উন্নত মানের চিকিৎসা তারা পাননি, এমনটাই আমরা শুনতে পেরেছি তাদের কাছে। এখন নির্বাচিত সরকার আসুক কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের এই সময়কার সমস্যাগুলো দেখছেন, তাদের দিকে এবং তাদের সাথে আরও অসংখ্য ছাত্র এবং ছাত্র ছাড়াও দেশের মানুষ আছেন যারা কিনা এই যুদ্ধের সময় আহত হয়েছেন, যারা এখন উন্নত মানের চিকিৎসা পাচ্ছেন না, তাদের দিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই এটিএন বাংলার এই আয়োজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।